প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরও তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি শেখ আশিক। শুরুতেই থাকছে শিরোনাম। ক্রিকেটার ক্যাটাগরিতে বিসিবির সুবিধা ভোগ করছেন স্টাফ, ইন্স্যুরেন্স নিয়ে দুর্নীতি। শঙ্কার মুখে পাকিস্তানের বাংলাদেশ সফর, ইরান ইসরায়েল যুদ্ধের কারণে ভেস্তে যেতে পারে সিরিজ। মঙ্গলবার বিসিএল এর ফাইনালে নর্থ জোনের বিপক্ষে মাঠে নামবে সেন্ট্রাল জোন, ক্যাপ্টেন শান্তর চ্যালেঞ্জ। মেয়েদের এশিয়ান কাপ ফুটবলে শক্তিশালী চীনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, হাইলাইন ডিফেন্স, বাটলারের কৌশল। এবং ফুটবলের অবকাঠামো উন্নয়নে সরকারের সহযোগিতা চান তাওহিদ আউয়াল, ক্রীড়া প্রতিমন্ত্রীর বড় ভূমিকার আশা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অভূতপূর্ব ঘটনা বাংলাদেশের ক্রিকেট বোর্ডে। ইন্স্যুরেন্স নিয়ে অনিয়মের মৎস্য বিসিবিতে। বোর্ডের ফিনান্স কমিটির অ্যাকাউন্টের বিভাগের ভারপ্রাপ্ত কর্তা পরিবারের 4 সদস্য নিয়ে ক্রিকেটার ক্যাটাগরিতে ভোগ করছেন সুবিধা। বিসিবির সিইওর অদ্ভুত যুক্তি, সম্মান প্রদর্শন করেই নাকি মানোন্নয়নের নাম রাখা হয়েছে ক্রিকেট ক্যাটাগরিতে। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। প্লেয়ার ক্যাটাগরির যে তালিকা, সেখানে আসলে ফাইন্যান্সের যে আব্দুল মান্নান সরকার, তিনিও সেই সুবিধাটা পাচ্ছেন। আসলে না হওয়ারই কথা, বাট হয়ে থাকলে এটা দেখতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে কাজ করছেন শত শত মানুষ, ক্রিকেটার, বিসিবি স্টাফ সহ এখানে জীবন বীমার সুবিধা পায় প্রায় 6 শতাধিক মানুষ, যেখানে ক্রিকেটাররা পায় সর্বোচ্চ লেভেলের সুবিধা, অর্থাৎ A+ ক্যাটাগরি। অন্যদিকে বিসিবি স্টাফদের জন্যও রয়েছে নানা সুযোগ সুবিধা। তবে কাগজে কলমে হিসাবটা এক, চিত্রটা বাস্তবে ভিন্ন। স্টার প্লের হাতে এমন একজন সুবিধাভোগীর নাম এসেছে, যিনি গেল 2 বছর ধরে সুবিধা নিচ্ছেন প্লেয়ার ক্যাটাগরিতে, অথচ তিনি কাজ করেন স্টাফ হিসেবে। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার কারা? প্রশ্নের উত্তরটা একদমই সোজা। ক্রিকেটাররাই দেশের ক্রিকেটের সবচেয়ে বড় সম্পদ, যাদের হাত ধরেই প্রতি বছর ক্রিকেট বোর্ডের ভান্ডারে আয় হয় কোটি কোটি অর্থ। ক্রিকেটাররা যেমন বছরের পর বছর বোর্ডকে এনে দেয় আর্থিক যোগান, তেমনি ক্রিকেটারদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করে বিসিবি। লাইফ অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স তাদেরই একটি। আর শুধু ক্রিকেটাররাই নয়, ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে এই সুবিধা ভোগ করেন বিসিবিতে কাজ করা প্রায় 1000 খানেক ব্যক্তি। ইন্স্যুরেন্সের মাধ্যমে মূলত ক্রিকেটার কিংবা বোর্ডে কাজ করা কর্মকর্তা কর্মচারীরা দুর্ঘটনা, অসুস্থতা বা অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ক্ষেত্রে পেয়ে থাকে আর্থিক সুরক্ষা। এছাড়াও চিকিৎসার খরচ বা ক্ষতিপূরণের একটি নির্দিষ্ট অঙ্ক প্রদান করা হয় এই সুবিধার আওতায়। এছাড়াও দেশের বিভিন্ন হাসপাতালে দেয়া হয় বিশেষ ছাড়। ইন্স্যুরেন্সের এই সুবিধা দেয়া হয় বিভিন্ন ক্যাটাগরিতে, যেখানে সর্বোচ্চ সুবিধা পায় দেশের ক্রিকেটাররা। আর প্রোটোকল মেনে বিসিবি প্রেসিডেন্ট, প্রধান নির্বাচকরাও পান এই সুবিধা। অন্যদিকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে এই ক্যাটাগরিতে থাকতে পারেন বিসিবির প্রধান নির্বাহী এবং তার পরিবার। কিন্তু গেল 2 বছর ধরে ইন্স্যুরেন্স নিয়ে অনিয়মের খেলা জমেছে দেশের ক্রিকেট বোর্ডে। এমডি আব্দুল মান্নান সরকার দীর্ঘদিন ধরে কাজ করছেন বিসিবির ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের ভারপ্রাপ্ত কর্তার পদে। তবে বিসিবির একজন স্টাফ হয়েও গেল 2 বছরে ক্রিকেটার ক্যাটাগরিতে ইন্স্যুরেন্সের সুবিধা নিচ্ছেন এই মান্নান সরকার এবং তার পরিবার। 2025 সালের জুন মাস পর্যন্ত বিসিবির ইন্স্যুরেন্সের চুক্তি ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সাথে, যেখানে প্লেয়ার ক্যাটাগরিতে পরিবারের 3 জন সহ সুবিধা নিতেন মান্নান সরকার। 2025 সালের জুন মাসে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের সাথে নতুন চুক্তি করে দেশের ক্রিকেট বোর্ড। নিয়ম মেনে আব্দুল মান্নানকে রাখা হয় বিসিবির স্টাফ ক্যাটাগরিতে।
কিন্তু কারো বিশেষ ক্ষমতায় আবারও প্লেয়ার ক্যাটাগরিতে নিজেকে নিয়ে আসেন মান্নান। এবার পরিবারের 4 সদস্য সহ বিশেষ সুবিধায় নাম লেখান। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে ফোন দেয়া হয় বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনকে। তার ব্যাখ্যা, এমন হওয়ার কোনো সুযোগ নেই বিসিবিতে। এটা আসলে আমি একটু না দেখে বলতে পারবো না। আমি জেনে নেই আগে তো এটা যেমন অ্যাডমিন বা এরা দেখে এগুলো ইয়েতে না, বাট এটা আমি চেক করে দেখি, না দেখে আমার বলা ঠিক হবে না। না হওয়ারই কথা, বাট হয়ে থাকলে এটা দেখতে হবে। যার বিরুদ্ধে এত অভিযোগ, যোগাযোগের চেষ্টা করা হয় সেই মান্নান সরকারের সাথেও, তবে বারংবার ফোন দিলেও কেটে দেন তিনি। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। অবশ্য খানিক বাদে ফিরতি ফোনে পিসিবির প্রধান নির্বাহী জানান, সম্মান প্রদর্শন করেই নাকি মান্নানের নাম রাখা হয়েছে ক্রিকেটার ক্যাটাগরিতে। তবে আদতে বিসিবি স্টাফেরই সুবিধা নেন তিনি। যেটা আমি পরে আমাদের যে দেখতেন বা করতেন বুলবুল, ওনাকে আমি কথা বললাম, বললো যে এটা ওনাকে হয়তো একটা অনার করে আপগ্রেড করে রাখছে, কিন্তু প্রিমিয়াম লেভেলটা আমাদের যেটা প্রিমিয়াম সবাই মানে যার যে স্ট্যান্ডার্ডে প্রিমিয়াম সেটাই গেছে। মানে কাগজে কলমে অন্য ক্যাটাগরিতে আছে, বাট পায়ে হলো যেটা পাওয়ার উচিত ওটাই। এমন নিয়ম কি সবার জন্য সমান, নাকি ক্ষমতার কাছে বদলে যায় পাশার দান? যদি নিয়ম ভেঙেই নির্দিষ্ট কোনো ব্যক্তিকে দেয়া হয় বিশেষ সুবিধা, তবে এর দায়টা কার? আর এটা অনুমোদনই বা দিয়েছে কে? স্বচ্ছতা ও জবাবদিহির এই প্রশ্ন এখন বিসিবির কোর্টে। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। শঙ্কার মুখে বাংলাদেশের পাকিস্তান সফর। মধ্যপ্রাচ্য, ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে ভেস্তে যেতে পারে ওয়ানডে সিরিজটি, এমনটাই দাবি করছে পাকিস্তানের গণমাধ্যম। সেই সঙ্গে তারা এও বলছে, বাতিল না হলেও শেষ পর্যন্ত পিছিয়ে যেতে পারে সিরিজটি। অনিশ্চয়তা মেনে নিলেও বিসিবি আশাবাদী যথাসময়ে মাঠে গড়াবে সিরিজ। এ ব্যাপারে নিয়মিত যোগাযোগ হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গেও। নগর পুড়লে এড়ায় না দিবালয়। ইসরায়েলের কাপুরুষোচিত হামলা আর আগ্রাসনে মধ্যপ্রাচ্য জুড়েই অস্থিরতা। সাইরেনের শব্দ আর মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে হচ্ছে দীর্ঘতর, তাতে অস্থির গোটা বিশ্ব। সে আঁচ অনেক আগেই লেগেছে বাংলাদেশে, তবে এবার আঁচটা লাগছে টাইগার ক্রিকেটেও। অন্তত পাকিস্তানের গণমাধ্যমের দাবি তেমনটাই। 11 মার্চ থেকে মাঠে গড়ানোর কথা বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, যেই সিরিজ দিয়ে আবার 5 মাস পর ওডিআই ফরম্যাটে ফেরার কথা টাইগারদের, যার জন্য 9 মার্চ ঢাকায় আসার কথা পাকিস্তান ক্রিকেট দলের। কিন্তু দেশটির একাধিক জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক আর গণমাধ্যমের দাবি, চলমান পরিস্থিতিতে শঙ্কার মুখে সেই সিরিজ। কারণ হিসেবে তারা বলছে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি আর ফ্লাইট শিডিউল বাতিল হওয়ার ঘটনা। সংশ্লিষ্ট সূত্রের মতে বর্তমান পরিস্থিতি যদি ভ্রমণ ঝুঁকি বা নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তোলে, তাতে সফর স্থগিত বা বাতিলও হতে পারে। এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছে পিসিবি। তবে বসে নেই বিসিবিও। এই ইস্যুতে নিয়মিত যোগাযোগ হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গেও। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক শীর্ষ কর্তা শঙ্কার বিষয়টি উড়িয়ে না দিলেও আশাবাদী যথাসময়ে সিরিজটি মাঠে গড়াবে। দেখুন, বর্তমান পরিস্থিতিতে সিরিজ নিয়ে কোনো যে শঙ্কা নেই সেটা আমরা বলতে পারবো না। কেউই জানে না পরিস্থিতি কোথায় যাচ্ছে, তবে আমরা নিয়মিত এই ব্যাপারে যোগাযোগ রাখছি। আজ সকালেও পিসিবির সিইওর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা আশাবাদী যথাসময়ে সিরিজটি মাঠে গড়াবে। তবে প্রস্তুতি ঠিকই নিয়ে রাখছে পিসিবি সূত্রের খবর। ইতোমধ্যে দলও নাকি চূড়ান্ত করেছেন দেশটির নির্বাচক প্যানেল। বিশ্বকাপ ব্যর্থতায় যেখানে আসছে বড়সড় রদবদল, বাদ পড়তে যাচ্ছেন বাবর আজম, সাইম আইয়ুব এবং মোহাম্মদ নওয়াজের মতন সিনিয়ররা। প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশও। বিসিএল এর ওয়ানডে ফরম্যাটের ফাইনালের পরই শুরু টাইগারদের আনুষ্ঠানিক ক্যাম্প। তবে চলমান পরিস্থিতিতে শেষ পর্যন্ত সবই কি ভেস্তে যাবে, উত্তর জানতে আরও 2-1 দিনের অপেক্ষা। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। কাল বিসিএল এর ফাইনালে নর্থ জোনের বিপক্ষে মাঠে নামবে সেন্ট্রাল জোন। ম্যাচ শুরু হবে দুপুর 1:45-টায়। ফাইনাল জিতলে 2027 ওয়ানডে বিশ্বকাপের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে যাবেন নাজমুল হোসেন শান্ত। ছিটকে যেতে পারেন বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে মেহেদী মিরাজের জন্য বড় পরীক্ষার নাম পাকিস্তান সিরিজ। তবে পরিস্থিতি বলছে যুদ্ধের কারণে এই সিরিজও ভেস্তে যেতে পারে। তবে এর আগে 13 ম্যাচে অধিনায়কত্ব করা মিরাজ জিতেছেন মাত্র 3 ম্যাচে, হার 9 ম্যাচে। সেটি কাঠগড়ায় উঠাচ্ছে মিরাজকে।
আর ঘরোয়া ক্রিকেটে একের পর এক সাফল্যে নিজেকে ওয়ানডে অধিনায়কের জোর দাবিদার করে তুলছেন সাবেক ওয়ানডে অধিনায়ক নাজমুল শান্ত। মঙ্গলবার অধিনায়ক হিসেবে আরও একটা ঘরোয়া শিরোপা জিততে নামবেন শান্ত। গুঞ্জন আছে 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন তিনি। প্রথমে বলি এই ক্যাপ্টেন্সির কলটা আসলে বোর্ডের, এবং সেই জায়গাটাতে আমি আসলে কাজ করছি না। আমার মনে হয় যে দলটা নিয়ে আমরা আপনাদের কাজ করছি সেই জায়গাটায় শান্ত একটা অসাধারণ ক্যাপ্টেন, এবং তার ক্যাপ্টেন্স ম্যাটেরিয়ালস নিয়ে কোনো ডাউট নেই আমাদের ভিতরে, এবং আমরা একসাথে কাজ করছি। আপনার কয়েকটা টুর্নামেন্টে আমরা একসাথে কাজ করেছি এবং আমরা একে অপরের প্রতি রেসপেক্টটা আছে। আমার মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন ইজ গুড, ভেরি গুড। আমি বলবো যে আমাদের টিম এনভায়রনমেন্ট এসে দারুণভাবে কাজ করেছে। এদিকে বিসিএল এ শিরোপা জয়ের ব্যাপারে বেশ আশাবাদী কোচ তারেক আজিজ খান। আমরা আশা করি যে যখনই যে সুযোগ পাবে সে দলের আপনার অবদান রাখার চেষ্টা করবে। তো সেই জায়গাটা আমি বলবো যে আমাদের সব প্লেয়ারকে আপনারা রেডি বিফোর ফাইনাল ম্যাচ। আমরা এই ফাইনাল ম্যাচকে ধরে আসলে সামনে গিয়েছি, এবং সেই জায়গাটায় আমরা চাই যে আমরা রাইট কম্বিনেশনটা ক্যারি করতে, এবং আমরা সেখান থেকে আসলে রেজাল্টটাকে বের করতে চাই। ফাইনালে উঠতে পেরে খুশি সেন্ট্রাল জোনের সাইফ হাসান। ম্যাচ বেশি খেলা পাকিস্তান সিরিজের প্রস্তুতি এবং ফাইনালের জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন সাইফ। যেহেতু আমরা ফাইনালে উঠছি, আরেকটা ম্যাচ খেলার স্কোপ বাড়ছে, আর ওয়ানডে সিরিজের আগে খুব ভালো একটা প্রিপারেশন আমাদের জন্য। সো হোপফুলি কালকের ম্যাচটা আমরা আরও বেটার ক্রিকেট খেলতে পারবো। বগুড়া রাজশাহী তো ন্যাচারালি খুব ভালো উইকেট থাকে, আর মিরপুরে কালকে যেহেতু ডে নাইট গেম, সো হোপফুল ভালো উইকেট থাকবে। মাঠের বাইরে বোর্ডের নানান ঝামেলা সরিয়ে মাঠের খেলায় নজর ফিরবে বিসিএল এর ফাইনাল দিয়ে, এমনটাই প্রত্যাশা। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। চূড়ান্ত হয়েছে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের লাইন আপ। শেষ চারের টিকিট না পেলেও গ্রুপ পর্বে সুপার 8 মিলে এবারের ব্যাট হাতে নজর কেড়েছেন সাহিবজাদা ফারহান। যুক্তরাষ্ট্রের পেসার শ্যাডলি ড্যান শালউইক এখন পর্যন্ত বল হাতে সবার উপরে। তার সাথেই আছেন জিম্বাবুয়ের ব্লেজিং মুজারাবানি। বিস্তারিত থাকছে তৌহিদুল ইসলামের রিপোর্টে। টি-20 বিশ্বকাপ শুধু একটা খেলা নয়, এ যেন ব্যাট বলের টক্কর, যেখানে প্রত্যেক রান, প্রত্যেক উইকেটে লুকিয়ে আছে স্বপ্ন, ঘাম আর অদম্য লড়াইয়ের গল্প। এরই মধ্যে চূড়ান্ত সেমির লাইন আপ। সাউথ আফ্রিকা লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে, আর ইন্ডিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড। দলকে সেমির টিকিট এনে দিতে না পারলেও টুর্নামেন্টে এখন পর্যন্ত ব্যাট হাতে সেরা পাকিস্তানের সাহিবজাদা ফারহান 6 ইনিংসে করেছেন 383 রান। এভারেস্টটা 76-এর ওপর, স্ট্রাইক রেট 160 ছাড়িয়েছে, হাঁকিয়েছেন 37 চার আর 18 ছক্কা। তারপরেই রয়েছেন জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট। 146 গড়ে এই ব্যাটার তুলেছেন 292 রান। সাউথ আফ্রিকাকে সেমিতে তুলতে ব্যাট হাতে বড় অবদান রাখা এইডেন মার্করাম এখন পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় হাইয়েস্ট রান গেটার। তার ব্যাটে এসেছে 268 রান। 53 গড়ে ব্যাট করে রান তুলেছেন 175.17 স্ট্রাইক রেটে। বিশ্বকাপের শুরু থেকেই বল হাতে ভেলকি দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের পেসার শ্যাডলি ভ্যান শালউইক। দল বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই, তবে গ্রুপ পর্বের 4 ম্যাচেই তার ঝুলিতে 13 উইকেট। মাত্র 25 রান খরচায় 4 উইকেট তার বেস্ট বোলিং ফিগার। তার সমান 13 উইকেট নিতে ব্লেসিং মুজারাবানির লেগেছে 6 ম্যাচ। দুয়ে থাকা এই জিম্বাবুয়ান বোলারের বেস্ট ফিগার 17 রান খরচায় 4 উইকেট। তিনি রয়েছেন প্রোটিয়াদের বোলিং মেরুদণ্ড লুঙ্গিয়েন গেদি। 6 ম্যাচে তার ঝুলিতে 12 উইকেট, এক ম্যাচে নিয়েছেন সর্বোচ্চ 4টা। অবশ্য তার সামনে এখনো সুযোগ আছে সবাইকে ছাড়িয়ে যাওয়ার। 4 ছক্কার এই ধুন্ধুমার আসরে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। মাত্র 2 ইনিংস ব্যাট করলেও রান তুলেছেন 196.67 স্ট্রাইক রেটে। রয়েছে 64 রানের হারনামানা ঝোড়ো ইনিংস। ভারতের সঞ্জু স্যামসন ব্যাট চালিয়েছেন 195.89 স্ট্রাইক রেটে, আর 188.88 রেটে রান তুলেছেন আইরিশ ব্যাটার ডকরেল। স্ট্রাইক রেটে টপ 3-তে না থাকলেও ছক্কার অনন্য রেকর্ড গড়েছেন ক্যারিবীয় ব্যাটার শিমরন হেটমায়ার। 2026 টি-20 বিশ্বকাপে তিনি হাঁকিয়েছেন 19টা ছক্কা। এই বিশ্বকাপে এই পুরানের 17 ছক্কার রেকর্ড টপকে 18টি ছক্কা হাঁকিয়ে নতুন রেকর্ড গড়েছিলেন সাহিবজাদা ফারহান। তার সেই রেকর্ডটা একদিনও টিকতে দেননি হেটমায়ার। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। অদ্ভুত এক ঘটনা ঘটেছে পাকিস্তান ক্রিকেট দলের সাথে। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারায় তাদের উপর নেমে এসেছে জরিমানা। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে 50 লাখ রুপি ফাইন করা হয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। শুধু তাই নয়, ভবিষ্যতে পারফরমেন্সের উপর ভিত্তি করেও দেয়া হবে অর্থ পুরস্কার।
সর্বোচ্চ প্রস্তুতি, বিশ্বকাপে যাওয়া না যাওয়া নিয়ে টালমাটাল অবস্থা, এরপর গেলেও ভারতের বিপক্ষে না খেলার ঘোষণা, এরকম অনেক ঘটনাকে সঙ্গী করেই এবারের বিশ্বকাপে নেমেছিল পাকিস্তান। প্রস্তুতির দিক থেকে সবার থেকে ছিল এগিয়ে, কিন্তু মাঠে নিজেদের প্রমাণে ব্যর্থ। গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও সুপার 8-এ উঠে পাকিস্তান। সেখানে সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেও সেমিফাইনালে ওঠা হয়নি বাবর আজমদের। আর তাতেই খেপেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কঠোর ব্যবস্থা নিয়েছে বাবর সালমান আগাদের বিরুদ্ধে। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারায় জাতীয় দলের ক্রিকেটারদের 50 লাখ রুপি জরিমানা করেছে পিসিবি। পুরো দল মিলে নয়, প্রত্যেক খেলোয়াড়ের উপর এই জরিমানা আরোপ করা হয়েছে। এই জরিমানার অঙ্ক বাংলাদেশি মুদ্রায় 21,86,000 টাকা। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। শুধু তাই নয়, সামনে থেকে আরও কঠোর হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এখন থেকে আর্থিক পুরস্কার দেওয়া হবে ফলাফলের উপর নির্ভর করে। শুধু নাম বা সুনামের উপর কিছু মিলবে না বলে কঠোর বার্তা দেওয়া হয়েছে বোর্ড থেকে। পাকিস্তানের বিশ্বকাপের প্রস্তুতিতে অন্য যে কোনো দলের চেয়ে এগিয়ে ছিল। গত এপ্রিল মে মাসে 6 সপ্তাহের পাকিস্তান সুপার লিগ শেষে বাংলাদেশের বিপক্ষে ঘরোয়া সিরিজ দিয়ে শুরু। বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত 34টি আন্তর্জাতিক টি-20 খেলেছিল তারা। এর মধ্যে 24টি জিতেছে, 2টি ত্রিদেশীয় সিরিজ জিতেছে তারা এবং 5 দ্বিপাক্ষিক সিরিজের একটিতে পরাজিত হয়েছে। তারা এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছিল, তবুও বিশ্বকাপটা শেষ করলো যাচ্ছে তাই ভাবে। প্রতিবেদনে বলা হয়, বাবর আজম প্রত্যাশা পূরণ করতে পারেননি। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক সালমান আলী আগা। প্রশ্ন উঠেছে তার নেতৃত্ব নিয়েও, দলের দিক নির্দেশনা নিয়েও উঠেছে প্রশ্ন। বিশ্বকাপ শেষ, এবার বোর্ড কর্মকর্তারা পারফরমেন্স পর্যালোচনা করবেন। তারপর নেমে আসতে পারে আরও কঠিন শাস্তি। মামুনুর রশিদ, স্টার নিউজ। নারী এশিয়ান কাপে কাল বাংলাদেশের প্রথম ম্যাচ। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও সবচেয়ে সফল দল চীনের মোকাবেলায় নামবে ঋতুপর্ণা আফিদারা। অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হবে ম্যাচ। অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। ইতিহাসে প্রথমবার এশিয়ান কাপের লড়াইয়ে নামতে প্রস্তুত বাংলার বাঘিনীরা। প্রতিপক্ষ এশিয়ার সবচেয়ে শক্তিশালী নারী ফুটবল দল। চীনের সামনে দাঁড়ানো যে কোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ। সেখানে এশিয়া কাপে অংশ নেয়া টিমগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে থাকা দেশটা কিভাবে চাইনিজদের সামাল দেবে, এটাই বড় চিন্তা। হাইলাইন ডিফেন্সের কারণে পিটার বাটলারের প্রশংসা সমালোচনা দুইটাই হয়। সাফল্য পেলে বাহবা, মেয়েরা ভুল করলে বাটলারের নিন্দা। প্রতিপক্ষ এবার পরাক্রমশালী। সবার মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, কিন্তু পিটার কি ভাবছেন? রাগঢাক না রেখে কোচ নিজেই জানিয়ে দিয়েছেন, নিজের দর্শনেই থাকবেন তিনি। এমন দলের বিপক্ষে খেলতে হবে, অবশ্যই ডিফেন্স ঠিক রাখতে হবে। ডিফেন্সের কৌশল ও 3 না 4-5 জন সেটা মাঠেই দেখা যাবে। চীনের বিপক্ষে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাঠে নামবে লাল সবুজের মেয়েরা। সিডনির টাইম সন্ধ্যা। এই সময় সিডনিতে একটু বেশি বাতাস ও ঠান্ডা থাকে আবহাওয়া। সন্ধ্যায় খেলা হওয়ায় ফ্লাড লাইটের আলোয় খেলতে হবে ঋতুপর্ণাদের। অথচ বাংলাদেশ সিডনিতে গত 1 সপ্তাহ ধরে অনুশীলন করেছে দিনের আলোয়। নিশ্চয়ই সমস্যা হওয়ার কথা। আমরা প্রথমবারের মতো এশিয়া কাপে কোয়ালিফাই করেছি, তো আমাদের চেষ্টা থাকবে অবশ্যই আমরা ভালো কিছু করব। আর আমাদের প্রতিপক্ষ হচ্ছে চায়না, নর্থ কোরিয়া, উজবেকিস্তান, তারা অনেক শক্তিশালী টিম। আমরা ওদের সাথে যেভাবে খেলবো, কোচ আমাদেরকে ওভাবে খেলতে বলবে, তো আমরা চেষ্টা করবো যেন ভালো কিছু করতে পারি। ম্যাচের ফল কেমন হবে সেটা হয়তো সবাই আজ করতে পারছেন, তবে হারার আগে হেরে যাওয়ার পাত্র নয় ঋতুপর্ণা, আফিদা, মারিয়ারা। মাঠের লড়াই সবার জন্যই 90 মিনিটের। যে মেয়েরা বাংলার ফুটবলকে আজকের অবস্থানে নিয়ে গেছে, সেখানে তাদের উপর আস্থা রাখাই যায়। শেখ আশিক, স্টার নিউজ। আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা ছাড়া কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। তাই দেশের ফুটবলের অবকাঠামো উন্নয়নে সরকারের সহযোগিতা চান বাফুফের সভাপতি তাভিদ আউয়াল। সেক্ষেত্রে নয়া ক্রীড়া প্রতিমন্ত্রীর বড় ভূমিকা রাখার প্রত্যাশা তার। স্টার প্লেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন তাভিদ। মুশফিকুর রহমানের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। কদিন আগেই হয়েছে নতুন সরকার গঠন, ক্রীড়াঙ্গন পেয়েছে নয়া প্রতিমন্ত্রী। দায়িত্ব নিয়েই প্রাধান্য দিয়ে সেরেছেন ফুটবল কর্তাদের সাথে বৈঠক। আমরা ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দিব ইনশাআল্লাহ, যেখানে উঠেছিল ফুটবল নিয়ে সব সমস্যা আর সম্ভাবনার কথা। এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন বাফুফের সভাপতি তাভিদ আউয়াল। ক্রীড়া প্রতিমন্ত্রী ডেফিনেটলি ইন্টারেস্টেড যে ফুটবলটাকে একটা মাল্টি ডাইমেনশনাল জায়গায় আনা। আর নতুন ব্যাপারে যেটা উনি অলরেডি আমলে নিয়েছে, যে উনি চাচ্ছে যে অফিশিয়ালি ফুটসল
এবং ই স্পোর্টটাকে অন্তর্ভুক্ত করা মিনিস্ট্রির কাজের ভিতরে। তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির লক্ষ্য নিয়ে 2026 সাল থেকে 12 বছর বয়সী খেলোয়াড় বাছাই কার্যক্রমে জোর দেবে বাফুফে। দেশের বিভিন্ন একাডেমিকে দেয়া হবে ফুটবল সামগ্রী, বাড়ানো হবে প্রশিক্ষণের মান। আমরা একাডেমিগুলার ইকুইপমেন্টের জন্য কিন্তু ইনভেস্ট করে ফেলেছি। আপনারা দেখেন যে প্রত্যেকটা একাডেমিতে কিন্তু কোনো ইকুইপমেন্ট নাই। আমরা কিন্তু প্রত্যেকটা একাডেমিতে ওনাদের জন্য ম্যানিকিন, হার্ডলস, কোন, গোল পোস্ট, জিপিএস ট্র্যাকিং সিস্টেম, 3টা স্পিড ভিডিও ক্যামেরা অ্যানালাইজার, এই সবগুলো আমরা কিন্তু বাফুফের অর্থায়নে নিয়ে আমরা অনেকগুলি একাডেমিতে এই বছরে কিন্তু আমরা শেয়ার করে দিব। এদিকে আসন্ন সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে শিরোপার আশা দেখছেন বাফুফের সভাপতি। পরিকল্পনা আর বাস্তবায়ন এই দুয়ের সমন্বয়ে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে মাথা তুলে দাঁড়াতে চায় বাংলাদেশের ফুটবল। তার বাস্তবায়নে সরকারের উদার সহযোগিতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য তাভিদের। একটা ব্র্যান্ড নিউ জায়গা লাগবে, ব্র্যান্ড নিউ স্টেডিয়াম তৈরি করার জন্য। ইন্টারন্যাশনাল লেভেলে স্টেডিয়াম থাকবে না, কিন্তু আমরা এক্সপেক্ট করবো ইন্টারন্যাশনাল লেভেলে খেলার জন্য বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হোস্ট করার জন্য, এটা হয় না। সো বর্তমান আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী এটা বুঝেছেন, তো তাৎক্ষণিক শুরু হলো থেকে 2টা স্টেডিয়াম আগে নিই, ডেডিকেট করি, একটু ডেভেলপ করি। আর ভবিষ্যতের জন্য আমাদের কিন্তু আরও 3-4টা অন্য ডিভিশনে আমাদের ইন্টারন্যাশনাল লেভেল স্টেডিয়াম লাগবে, যেন আমরা খেলাটা ওই লেভেলে নিতে পারি। নতুন লক্ষ্য, নতুন পরিকল্পনা আর সরকারি সহযোগিতায় ফুটবলের দিন বদলের আশায় বাফুফে। এখন দেখার অপেক্ষা বাস্তবে মাঠে ময়দানের পারফরমেন্সে কতটা প্রতিফলন ঘটে এই স্বপ্নের। আমাদের প্রত্যাশা হলো যে আমরা এবার সাফ চ্যাম্পিয়ন হয়ে আসবো। মুশফিকুর রহমান, স্টার নিউজ। প্রত্যেকটি ক্রীড়া ফেডারেশনকে স্বাবলম্বী করতে 30 কোটি টাকা করে আমানত চাইলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্যদিকে প্রতিবন্ধী ক্রীড়াবিদদেরও বেতন কাঠামোর আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের ক্রীড়াঙ্গনের সাফল্য আর সামর্থ্য নিয়ে আলোচনা বা সমালোচনার ট্রেন্ড ছুটেছে বরাবরই, কিন্তু সব তর্কই থেমেছে আর্থিক সামর্থ্যের প্ল্যাটফর্মে এসেই। থেমেছে সব গল্প। কথায় আছে যত গুড় তত মিঠা, যার বাস্তব প্রমাণ দেশের ক্রীড়াঙ্গন। মেধা, প্রতিভা বা ট্যালেন্ট যাই বলুন না কেন, লাল সবুজের ক্রীড়াঙ্গনে তার অভাব ছিল না কখনোই। অভাব বলতে আছে শুধু অর্থের। এবার স্থায়ীভাবে সেই সংকট কাটাতে সরকারের কাছে মোটা দাগে সহযোগিতা চাইলেন স্বয়ং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান। খেলোয়াড় সংগঠকদের দেয়া সম্মানে বিওএর ইফতার মাহফিল শেষে গণমাধ্যমে এমন কথা বলেন তিনি। আপনি যদি প্রত্যেকটা খেলার জন্য 30 কোটি টাকা একটা ফিক্সড ডিপোজিট করে দেন, তাহলে এই অর্থ থেকে এই খেলাগুলোর বিভিন্ন ব্যয়ভার বহন করা অত্যন্ত সহজ হবে। সেটা করলে আমি মনে করব যে প্রত্যেকটা খেলা আমাদের দেশের তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে এবং এগুলো একটা ভালো প্রোগ্রেস হবে। বিষয়টি আমলে নিতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জানিয়েছেন ক্রীড়া উন্নয়নে ধাপে ধাপে এগোবে সরকার। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছেন। আপনি ইতিমধ্যে শুনেছেন যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। অন্যদিকে দুপুরে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সাথে সৌজন্য সাক্ষাৎ সেরেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনার ঘোষণা দেন তিনি। এই মানুষগুলোকে ব্যবহার করে অনেক সুস্থ মানুষ বিভিন্নভাবে সুবিধাভোগী হচ্ছেন। যারা এই সংগঠনগুলো চালায়, যাদেরকে নিয়ে তারা কাজগুলো করছে, তারা সুযোগ সুবিধাগুলো পাচ্ছে কিনা সে বিষয়গুলো আমরা ইতিমধ্যে নোট ডাউন করেছি। অনুষ্ঠানে যোগ দেয়া ক্রীড়াবিদরা নিজেদের সন্তুষ্টি প্রকাশ করে বলেন, দেশের জন্য কোনো রকম শর্ত ছাড়াই লড়ে যেতে চান তারা। না, আসলে মন্ত্রী মহোদয় যেভাবে আমাকে আশ্বস্ত করেছে, আমরা আসলে খুবই আশাবাদী। ওনাদের যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনায় প্রতিবন্ধী ব্যক্তিদের যে নিয়ে যে একটা দীর্ঘ প্ল্যানিং, সেটা আসলে ওনার বক্তব্যতেই উঠে আসছে। এখন যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যে বেতনের আশ্বাসটা দিয়েছে, এতে আমরা খুব আনন্দিত। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। আজ খেলাও থামবে না, খবরও থামবে না, সাথে থাকুন স্টার প্লেস।